বাড়া, এই লরিগুলো তো জায়গায় দিচ্ছে না, যাবো কি করে? তোর জন্য লরিটা ব্রেক করতে হলো। ये रास्ता है कह रहा अब मुझसे। পুরো যত দূর যাচ্ছে পুরো একদম ফাঁকা রাস্তা, একদম মাখনের মতো। এই রাস্তায় দাঁড়াতেই ইচ্ছে করে না, মনে হচ্ছে কন্টিনিউ চালিয়ে যায়, কোনো থাকান মেহসুস হয় না এখানে। 107 এগেইন 107 আই টাচড। এই বৌদি যদি থাকে ঘরে, গাড়ি চালাবে ধীরে ধীরে। বাবা, কার বৌদির কথা বলছে কে জানে? ও, তোর হিমুর বৌদির কথা বলছে। এই ভয়টা ছিল, সেটাই আর কি। বড়মোর বাইপাসের ডান দিকটা যতটা ভালো, বাঁ দিকটা সেই রকমই, মানে খারাপই বলতে গেলে। ভালো মতো গর্ত রয়েছে দেখতে পাচ্ছ, তার মধ্যে আবার গাড়ি ওভারটেক করছে। বাবারে, অ্যারাউন্ড 150 কিলোমিটার মতো বাকি। আর আমরা যা প্ল্যান করেছিলাম তারপর উল্টো হয়ে গেছে। কি অবস্থা দেখো, কোনো গাড়ির মুভমেন্ট নেই, বড় গাড়ির কোনো মুভমেন্ট নেই, ছোটো গাড়িগুলো একটু, বাইকগুলো একটু একটু করে এগোচ্ছে। এই যা ফাইনালি আমরা কৃষ্ণনগর ঢুকে গেছি। আর এটা কৃষ্ণনগর বাইপাস। জাস্ট রাস্তাটা দেখো, সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম সেই রকম রাস্তাই রাত্রেবেলা স্ট্রিট লাইটের জন্য আরও অসাধারণ লাগছে। এইরকম লাইট থাকলে আর এরকম রাস্তা থাকলে কি বলবো। সো ফাইনালি চলে এসেছি আমরা আমাদের সিকিম বাইক ট্রিপ সিরিজের ফাইনাল ভিডিওতে। অ্যান্ড ভিডিও শুরু করার আগে আমি জাস্ট একটা কথা বলতে চাই, থ্যাঙ্কস এ লট টু অল অফ দোজ পিপল যারা কিনা তাদের লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমার এই সিকিম বাইক ট্রিপ সিরিজটাকে অনেক 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 সাপোর্ট করেছো। এছাড়াও ধন্যবাদ এবং স্বাগত সেই সকল মানুষদের যারা কিনা রিসেন্টলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে একটা সাবস্ক্রাইবারের মূল্য অনেক। একটা সাবস্ক্রাইব থেকে যে মোটিভেশন, যে সাপোর্ট পাওয়া যায় সেটা বলে বোঝানোর মতো নয়। তোমাদের একটা ছোট্ট সাবস্ক্রাইব একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটারকে আরও বেশি ভালো, আরও বেশি সুন্দর কন্টেন্ট বানানোর জন্য বুস্ট করে। তো আশা করব আমার আগামী দিনের ভিডিওগুলো তো তোমাদের কাছ থেকে এইরকমভাবেই সাপোর্ট পেতে থাকবো, এবং আশা করব তোমরা আমাকে আমার নেক্সট বিগ মাইলস্টোন, যেটা আমার 1000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন, সেটা অ্যাচিভ করতে সাহায্য করবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। অ্যান্ড আজকে হচ্ছে লাস্ট ডে আমাদের এই ট্রিপ কাম এক্সপিডিশনের। কী আর বলবো। তো আমরা এখন রয়েছি শিলিগুড়িতে। দূরে দেখতে পাচ্ছ শিলিগুড়ি থেকেই পাহাড় দেখা যাচ্ছে, এতটাই ক্লিয়ার ওয়েদার। যখন আমরা দরকার ছিল ক্লিয়ার ওয়েদারের দাওয়াই পানিতে, তখন ছিল না। আজকে বেশ সুন্দর ক্লিয়ার ওয়েদার। আর অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের প্ল্যান ছিল 5টার মধ্যে বেরোনোর, বাট এখন 6টা বাজে। বাবা, 1 ঘন্টা 15 মিনিট লেট আমরা বেরোতেই। বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম সেদিন 6টায় বেরিয়েছিলাম, এখানে এসে পৌঁছছিলাম রাত 12টায়। তো জানি না আজকে কতক্ষণ লাগবে পৌঁছাতে। তো আমরা এই যে দানিশ ড্রিম স্টেতে ছিলাম, এখান থেকে বেরিয়ে যাবো এখন। সব ডান, লাগেজ ফ্যাগেজ তোলা। অ্যান্ড দ্য প্রবলেম ইজ এখান থেকে বেরোবো কী করে? এখান দিয়ে তো আমরা এখান দিয়ে এসেছিলাম, এখানে সব লরি টরি তুলে দিয়েছে, মাল তুলছে। এই জায়গাটা তো সব স্টোন চিক ফেলে দিয়ে, কালকে রাতেও ফাঁকা ছিল। তো দেখি কোথা দিয়ে বেরোনো যায়, এটাই এখন একটা প্রশ্ন হয়ে গেল। দেখি এখান দিয়ে যাই, এরা যদি কিছু ম্যানেজ করে দেয় তো বেটার। হ্যাঁ, তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আমরা বেরিয়ে গেলাম। সামনে দেখতে পাচ্ছ কলকাতা মাইলস্টোন, 578 কিলোমিটার এখান থেকে। তো এখন তো রাস্তা বেশ ফাঁকা। কালকে রাত্রে যা জ্যাম খেয়েছি শিলিগুড়ি, সত্যি বলতে বলার মতো নয়। পাহাড়ের থেকে ওইরকম শান্ত পরিবেশ থেকে নেমে এসে হুট করে যদি ওইরকম জ্যামের মধ্যে পড়তে হয়, তাহলে মাথা কারো ঠিক থাকে না। তো আটটু হয়তো এখন 6টা বাজে, 8টার দিকে পুরো জ্যাম হয়ে যাবে আবার, একদম শহরের মধ্যেখানে। তো কালকে বেসিক্যালি আমরা হংকং মার্কেটের ওখান দিয়ে এসেছিলাম বলে আরও বেশি জ্যাম পেয়েছি। এই রাস্তাটা আসলে হয়তো অতটা জ্যাম পেতাম না। এটা একটু স্লাইটলি আউটস্কার্ট অফ মেইন টাউন। তো এই আর কি। তো এখন চলো, এখন তো ফাঁকায় ফাঁকায় পুরো বেরিয়ে যাবো। একটু সকাল হলে আরও বেটার হতো, মানে সূর্য উঠছে করছে। এখন তো একদম মানে সকাল হয়ে গেছে পুরো। তো অনেকটা লেট হয়ে গেল। বাড়ির থেকে আমরা যখন বেরিয়েছিলাম অ্যারাউন্ড 6টা নাগাদই বেরিয়েছিলাম, বাট নট শিওর সেই সময় তো অন্ধকার ছিল। তো ওটা মনে হয় 5:30 হবে হয়তো, অন্ধকারই ছিল। আজকে অনেকটা লেট হয়ে গেল। তো ঢুকতেও আশা করছি লেটই হবে আমাদের। যদিও কালকে মোটামুটি সবাই একটু রেস্ট নিয়েই বেরিয়েছি। কালকে আর আমরা হোটেলে গিয়ে কিছু আনপ্যাক করিনি, ব্যাগ থেকে কিছু বার করিনি। যা মন ছিল সেই রকমই রেখে দিয়েছি ব্যাগের মধ্যে সব। তা সকালে উঠে ওই ব্যাগ শুদ্ধই আবার প্যাক করে দিয়েছি। যদিও হোটেলের পার্কিংটা যদি সিকিউর হতো, একদম রাস্তার ওপরে যে পার্কিং ছিল,
যদি পার্কিংটা একটু সিকিউর হতো আমরা তো ব্যাগ থেকে মানে নামাতামও না, কিছু গাড়ি থেকে খুলতামও না হয়তো ব্যাগ, এমনি ঢুকে যেতাম, সকালবেলা আবার জামা কাপড় পরে গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম। তো ওই টাই আনটাই করতে তো হালকা একটু টাইম লেগেই যায়। এটা হচ্ছে শিলিগুড়ি বলবো না, এনজেপি বাগডোগরা এয়ারপোর্টের রাস্তা, আশেপাশে কোথাও রয়েছে দেখছিলাম তো মাইলস্টোন। তো আগের দিন যখন এসেছিলাম এই রাস্তাটা দিয়ে, রাত্রেবেলা এসেছিলাম, রাত্রেবেলা ঢুকেছিলাম, তখন টানছিলাম, বাট এই যে স্ট্রিট লাইটগুলো দেখছিলে একটাও জ্বলছিল না, সব অন্ধ, পুরো অন্ধকার রাস্তা ছিল, কোনো গাড়ি নেই, একটা দুটো গাড়ি চলছে, পুরো ফাঁকা এইরকম। তো এতটা স্পিড ছিল না, আজকে যেমন 80-90 তুলতে পারছি আমরা, এতটা স্পিড ছিল না যেহেতু রাতের অন্ধকার ছিল। তো স্ট্রিট লাইটগুলো থাকলে হয়তো অনেক বেটার হতো, জানি না কেন বন্ধ রেখেছিল স্ট্রিট লাইট, নতুন রাস্তা কানেকশন হয়নি বা কিছু, নো আইডিয়া। তো আমার বাঁদিকে পুরো চা বাগান, সেদিন না তোকে না ব্লক করছি, যে বাঁদিকে পুরো চা বাগান, সেদিন আমরা রাত্রে বুঝতেই পারিনি, এত অন্ধকার ছিল। তো এখান থেকে আমাদের সোজাই যেতে হবে, বাট ক্রসিংটাকে ঘুরে। ওকে, তো শিলিগুড়ি থেকে বেশি বেরোতে পারিনি, তার মধ্যে রাস্তার অবস্থা খারাপ, জানি না কেন। ডান দিকের রাস্তাটা দেখো কি সুন্দর রাস্তা, আর বাঁ দিকের রাস্তাটা দেখো। তো আসার দিন তো আমরা ওই রাস্তা দিয়ে এসেছিলাম, বুঝতেই পারিনি, কিন্তু এই রাস্তা বাঁ দিকের রাস্তাটা এরকম কেন রেখেছে বুঝতে পারলাম না। কীরকম টায়ারের একটা মার্কিং রয়েছে, পিচ ভালো না, গর্ত মাঝখানে মাঝে। তো আমাদের স্পিড তো এখানেই কমে গেল প্রথম থেকেই, এত প্যাচেস রয়েছে রাস্তার মধ্যে, ভালো মতো জার্কিং হচ্ছে। না আমরা তো ভেবেছিলাম অনেকটা এগিয়ে যাবো, বাট ওকে, somehow speed get drop from 80 to around 60 বলো না 55 অ্যাভারেজ। এই খাবার চা বাগান শুরু, চা বাগান অনেকটা বড় অ্যাকচুয়াল, ইভেন নিউ জলপাইগুড়ি থেকেও দেখা যায় চা বাগান, এত বড় বিস্তৃত চা বাগান রয়েছে এখানে। কি সুন্দর লাগছে, বাদিকে সকালে রোদটা পড়েছে সেজন্য আরও সুন্দর লাগছে। কিন্তু লাইক তোমাদের বেশি চা বাগান দেখাতে গেলে আমি হয়তো রাস্তায় পড়ে যেতে পারি, সেজন্য যেটুকু আসছে সেটুকুই দেখো। আমিও দেখতে পাচ্ছি না, এনজয় করতে পারছি না ভিউটা চা বাগানের, কারণ রাস্তা এতটাই খারাপ, ফোকাস রাখতে হচ্ছে রাস্তায়, কখন হুট করে গর্ত গর্ত চলে আসে। তাও তো বেটার এখন, মানে এটা কাইন্ড অফ শহরই, অনেক যানজট কম, নাহলে তো বুঝতেই পারছো। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে হাইওয়েতে ওঠার চেষ্টা করছি। আবার রাস্তা মনে হচ্ছে কিছুটা বেটার হয়েছে, ওয়াও নাইস। তো আমরা অনেকটাই কভার করে ফেলেছি আজকে। 578 ছিল, বাপরে, সেখান থেকে 509 এখন, বেশ ভালোই টেনেছি আমরা। 7টা বাজে, আমরা শুরু করেছিলাম 6:15 নাগাদ, 6:15 বলবো না, মানে 6:15 তো আমি সবে ব্লগ শুরু করেছিলাম, আমাদের বার করতে করতে মোটামুটি 6:30 বলবো আমি। সেখানে আধা ঘন্টার মতো আমরা রাইড করেছি, তাতে আমরা অনেকটা এগিয়ে গেছি। প্রথমে রাস্তাটা, বাগডোগরা রাস্তাটা এত সুন্দর ছিল, আমরা অ্যারাউন্ড অ্যাভারেজ 80 স্পিড রেখেছিলাম, তো সের জন্য এতটা সম্ভব হয়েছে আসা। সাবধান, হি মুশকিল দেখাতে যাচ্ছে। হ্যাঁ, এই লরিগুলো তো জায়গায় দিচ্ছে না, যাবো কি করে? তোর জন্য লরিটা ব্রেক করতে হলো বেশ ভালো মতো। তো আজকে আমরা ইসলামপুর সিটির মধ্যে না দিয়ে বাইপাসটাই ধরলাম। বাইপাসটা বেশ সুন্দর লাগলো দূর থেকে দেখে, রাস্তা মনে হলো ভালোই আছে আর পুরো ফাঁকা। তো সিটির মধ্যে ঢুকলাম না, কারণ 5-6 কিলোমিটার আমরা টেনে দেবো, অসুবিধা হবে না। 5-6 কিলোমিটার মধ্যে সিটিতে ঢুকে একটু জ্যাম পেলে ওটা আবার স্লো হয়ে যাবে। তো এখানে রাস্তা এখন ভালোই আছে, তো আরামসে টেনে দাও। ঠিক আছে, চলো বেটার। কি সুন্দর লাগছে চারদিকটা। আগের দিন আমরা বাইপাস ধরিনি, কারণ আমরা এত ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম যে এক্সট্রা আরও 5-6 কিলোমিটার আমরা মানে চালাতে রাজি ছিলাম না। যত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি সেই ইচ্ছা ছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। ইসলামপুর যখন আমরা এসে পৌঁছাই আগের দিন, তখন অ্যারাউন্ড রাত 9টা তো বেজেই গেছিলো, 9টা-9:30 মতো বাজে। তো আমরা আর বেকার বাইপাস খেয়ে নেবে। এখন সকাল সকাল এনার্জি ফুল, যদিও আমরা ব্রেকফাস্ট করিনি, কিচ্ছু করিনি, না 1 কাপ চা খেয়েছি, কিচ্ছু খাইনি আমরা, তাও এনার্জি ফুল।
সেই রাস্তা। ये रास्ता है कह रहा अब मुझसे, मिलने को है कोई कहीं अब तुझसे, ये रास्ता है कह रहा अब मुझसे, मिलने को है कोई कहीं अब तुझसे। ना 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 ना, दिल को क्यों ये बेताबी गुस्सा मुलाकात होनी है, तुमको सबसे अरमा था शायद कोई बात होनी है। यूं ही चला चल रहा है, यूं ही चला चल रहा है जीवन गाड़ी के संग पहिया, फूल सारे चमेले देख फूलों के मेले, कितने रंगीन है ये दुनिया। তো এতদিন পাহাড়ে বেশ অন্যরকমভাবে চালিয়েছে, আজকে অন্যরকম চলছে, যদিও এটাই আমাদের অ্যাকচুয়াল চালানো। মানে আমরা সমতলের মানুষ, সমতলেই চালাই। পাহাড়ে প্রথম দিন তো বেশ ভালোই বেগ পেতে হয়েছে আমাদের, হুট করে পাহাড়ে উঠে গিয়ে। বাঘ তো সাধারণত খুব কম গাড়ি বাঁকে হর্ন মারে, তা আমাদের তো হর্ন মারতে মারতে যাচ্ছিলাম প্রথম দিকে, তো খুব প্রবলেম হচ্ছিল যে স্পিড কন্ট্রোল করতে পারছিলাম না, কখনো বেশি হয়ে যাচ্ছে কখনো কম হয়ে যাচ্ছে, গিয়ারে ভাঁ করছে। তো আস্তে আস্তে যেদিন লাস্ট দিন, আরে লরিটা আবার বাঁদিকে ঘেসছে কেন, কি অদ্ভুত, চলতে চলতে বাঁদিকে ঘুমাচ্ছে নাকি ড্রাইভার কে জানে। তো লাস্ট দিন যেদিন নামলাম সেদিন তো মানে নট লাস্ট দিন, প্রথম দিনই যা একটু আমাদের অসুবিধা হয়েছে, কারণ প্রথমবার পাহাড়ে। বাট প্রথম দিন যা আমরা এক্সপিরিয়েন্স করেছি সেটা একদম মানে সেই এক্সপিরিয়েন্স। প্রথম দিন আমরা শিলিগুড়ি থেকে একদম পেলিং অবধি গেছি, অ্যান্ড আমরা তো এই রাস্তা চালিয়ে অভ্যস্ত। তো আমরা 1 ঘন্টায় 100 কিলোমিটার, 1 ঘন্টা বলবো না, যদিও ঠিকঠাক চালাই 1.5 ঘন্টা লাগে 100 কিলোমিটার মতো করতে এই বাইকে। তো আমাদের শিলিগুড়ি থেকে পেলিং এরকম 127 কিলোমিটার মতো ছিল। আমরা ভেবেছি খুব বেশি হলে পাহাড়ি রাস্তা আস্তে চালাবো 2-2.5-3 ঘন্টায় ধরে নিলাম, আমরা রেস্ট নিয়ে চালাবো, ব্রেক নিয়ে চালাবো। কারণ সেটাই আমাদের কতক্ষণ লেগে গেছে। আমরা শিলিগুড়ি থেকে অনেক লেটে বেরিয়েছিলাম, এরকম 10টার দিকে বেরিয়েছিলাম, তারপরেও আমরা পেলিং ঢুকতে সন্ধ্যে 7-8টা করে দিয়েছিলাম। 8টা বলবো না, 7টার মধ্যে ঢুকে গেছিলো, এতটা লেট হয়ে গেছিলো। বুঝিনি, প্রথমত পাহাড়ি রাস্তায় প্রথমবার চালাচ্ছি, দ্বিতীয়ত রাস্তা অত্যাধিক বাজে ছিল, পেলিংয়ের রাস্তা ধস নেমে একাকার অবস্থা, এত বাজে রাস্তা। মানে আমাদের স্পিড পুরো একদম নিয়ার অ্যাবাউট লেস দেন 10 হয়ে গেছিলো, এইরকম বলতে গেলে অ্যাভারেজ স্পিড। তারপরে আস্তে আস্তে করতে 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 হয়ে যায় অন্ধকার। এবার ভাবো, অন্ধকার রাত্রেবেলা পুরো পিচ ডার্ক অন্ধকারে পাহাড়ি রাস্তায় চালানো, ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল ওই রকম বাজে রাস্তা, তার মধ্যে মানে এত টাইম নিয়ে নিয়েছিল। রাত হলে তো এমনি স্পিড কমে যায়, সে সমতলে স্পিড কমে যায়, পাহাড় তো পরের কথা। তো তার মধ্যে ওই বাজে রাস্তা, তো বুঝতেই পারছো কীরকম অবস্থা হচ্ছিল। তো একটা ব্যাপক এক্সপিরিয়েন্স হয়েছিল, ভয়ও লাগছিলো, অন্যরকম একটা এক্সপিরিয়েন্সও হলো। তো বেশ ভালো, সব মিলিয়ে মিক্সড। তো অনেক কিছু শিখে গেছিলাম প্রথম দিনেই। তারপরের দিন অনেকটাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলাম, তো সেরকম কোনো অসুবিধা হয়নি। অ্যান্ড তারপর থেকে কোনো অসুবিধাই হয়নি বলতে গেলে। আমরা তো এই যে এখানে বাইপাস শেষ হচ্ছে ইসলামপুরের, আবার গিয়ে এটা নর্মাল রোডে মিশছে, এরপরে কিষানগঞ্জ আসবে। তো দেখা যাক এই রাস্তা কতক্ষণ আছে, ভালো বেশিক্ষণ নেই, কিছুক্ষণ পরেই দেখবে রাস্তা বাজে হতে শুরু করেছিল। প্যাচেস দেখা যায়, অলরেডি প্যাচেস শুরু হয়ে গেছে। তো যেটা বলছি, কলকাতা রাস্তা খারাপ, অ্যালার্ট, ফোন এসছে হিমুর, রাস্তা দেখো ও হো সেই রাস্তা, সিগনেচার রাস্তা দেখো। ওফ, এই রাস্তায় মানে এইসব গাড়ি যদি যাই না, আমাদের টায়ার ফায়ার একদম বেঁকে বুকে রিমটিম বেঁকে যাতা অবস্থা হবে। তো হিমুর ফোন এসে বলে দাঁড়াচ্ছি। তো জাস্ট যেটা বললাম, ইসলামপুর ক্রস করার জাস্ট পরেই দেখো রাস্তার অবস্থা কীরকম, মাঝখানে পুরো গর্ত, বড় বড় গর্ত। এই রাস্তা আমরা রাতের বেলায় এসেছিলাম, মানে স্পিড পুরো একদম যাচ্ছে তাই অবস্থায় ছিল। এত সুন্দর একটা বাইপাসে পরে কেন এইরকম রাস্তা একটা, রে বাবারে, এই রাস্তা কি করতে এরকম, মানে কোনো ঠিক করার কোনো নামগন্ধ নেই কেন বুঝলাম না। তো NH-12 তো আমাদের রাস্তা, ওই রাস্তাটা খুবই সুন্দর, বাট এই রাস্তাটা এরকম কেন রেখেছে কে জানে। কোনো মেনটেনেন্সের যে হচ্ছে না সেটা বোঝা যাচ্ছে, কারণ এমন না যে রিসেন্টলি হয়েছে বৃষ্টিতে বা কিছু, এটা শুনেছি অনেক দিন ধরেই এরকম। এর আগে যারা এসছে
মানে লাইক 5-6 মাস আগে তারাও বলেছে ইসলামপুরের আগে রাস্তা এরকম বাজে। একবার দেখো তোমার রাস্তার হাল কি, কেন যে এই রাস্তা ঠিক করে না বুঝি না, এত গাড়ি যায় যাচ্ছে তাই অবস্থা। তো এই ফ্লাইওভারটা চলে যাচ্ছে NH-27 কন্টিনিউ হচ্ছে এই ফ্লাইওভার দিয়ে। আমরা ফ্লাইওভারের পাশে ডাইভারশনটা নিয়ে ঢুকে গেলাম, কারণ আমরা যাবো বাঁদিকে। NH-12 কানেক্ট হচ্ছে এখানে NH-27 এর সাথে। আরে বাপরে, তো রায়গঞ্জ বাঁদিকে আর পূর্ণিয়া সোজা, পূর্ণিয়া জানি না কোনটায়। আমরা চলে যাবো রায়গঞ্জ মালদা এদিকে। তো চলো আস্তে আস্তে ঢোকা যাক। NH-12 কানেক্ট করছি আমরা। খুব রাস্তা আরে দাদা ऐसे कैसे चलेगा দাদা। এখানে রাস্তা ভালো আছে, মেবি মালদার পর থেকে একটু রাস্তাটা খারাপ, মানে ফারাক্কার পর থেকে। তো ফারাক্কা 163 কিলোমিটার, তো 163 কিলোমিটার রাস্তা মোটামুটি ভালোই আছে। রাস্তা দেখো কি সুন্দর রাস্তা, উফ এবারই তো আসবে আসল মজা গাড়ি চালিয়ে। এতক্ষণ অনেক গাড্ডা কট্টা একটা ব্যাপার ছিল আর কি, গর্ত রাস্তার মাঝখানে। রাস্তা যতই স্মুথ থাকুক না কেন রাস্তার মাঝখানে গর্ত চলেই আসছিল। এখন সেই জিনিসটা থাকবে না, তো কনফিডেন্সের সহিত চালানো যাবে। NH-27 থেকে তো অনেক বেটার রাস্তা। NH-12 রাস্তা দেখো, উফ পুরো মাখন করে রেখেছে, মাখন। Something he's saying. হ্যাঁ হ্যালো হ্যালো। ও চা কোথায় দাঁড়া দেখে, চায়ের দোকান দেখে। ওফ দাঁড়াতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সেই ট্রেনে। ওটাই, আমারও তো দাঁড়াতে ইচ্ছা করছে না। যা রাস্তা পেয়েছি এতক্ষণ এই খানাখন্ডর মধ্যে দিয়ে চালানো থেকে এখানে কনফিডেন্সের সহিত চালাবো। কি ভিউ পাচ্ছি, পুরো একদম ক্লিয়ার। 92 আরামসে উঠে গেছে, কখন উঠে গেল বোঝা যাবে না। 93, তো 98 আমরা হায়েস্ট উঠেছিলাম, সেটাকে আমি 100-এ তুলতে পারতাম, বোঝা যায়নি 98 কীভাবে উঠে গেছিলো 28 দিন, সেটাকে 100-এ তুলে যেতে পারত। আরে বাপরে, এখানে আবার ডাইভারশন, তো গাড়ি যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য আমি আবার নামিয়ে দিয়েছিলাম। রোদটা একদম মাথার ওপরে, সূর্য এখন। হ্যাঁ হ্যাঁ সোজা, কোনো বেঁকা চোকা কিচ্ছু নেই, ওগুলো টাউনের মধ্যে ঢুকে যাবে। আগে আসার সময় এই রাস্তাটা আমরা রাতের অন্ধকারে ক্রস করেছিলাম, একটু অসুবিধা হয়নি, বেশ ভালো মতোই স্পিড উঠেছিল, স্ট্রিট লাইটগুলো ছিল পুরো, তো খুব ভালো মতো আমরা স্পিড তুলতে পেরেছি ইভেন রাত্রেবেলাও। তো এখন তো মানে সেই রকম রাস্তা, কোনো ট্রাফিকই নেই, এটাকে ট্রাফিকই বলবো না, কোনো ট্রাফিক নেই। আসার সময় রাত্রেবেলা হয়ে গেছিলো বলে একটু ট্রাফিক পেয়েছিলাম, লাইক লরি তো ছিলই, সাথে বড় বড় গাড়িও ছিল, সেই গাড়িগুলো এখন নেই। পুরো যত দূর যাচ্ছে পুরো একদম ফাঁকা রাস্তা, একদম মাখনের মতো। এই রাস্তায় দাঁড়াতেই ইচ্ছে করে না, মনে হচ্ছে কন্টিনিউ চালিয়ে যায়, কোনো থাকান মেহসুস হয় না এখানে। মালদা 109 পরপর, মানে ফরফর করে নামছে মালদার কিলোমিটার। তো এই রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব ক্রস করাটাই বেটার। রাত আমাদের যে লাস্ট অ্যারাউন্ড 200 কিলোমিটার থাকবে, 200 কি তারও বেশি হয়তো, 200ই ধরে নিই। ওইটা করতে করতে ওই সময় তখন রাত হয়ে যাবে, বাট ওই রাস্তাও খুবই সুন্দর। অ্যান্ড যেহেতু বাড়ির দিকে এগোবো তো এনার্জিটাও ফুল অন থাকবে। অনেক দিন বাড়ির থেকে বাইরে, আরে বাবারে টোটো ফোটো একদম রাস্তার মাঝখান দিয়ে চলছে। জাস্ট না আই ক্রস 108 রায়গঞ্জের বাইপাসটা ধরলাম। ফ্লাইওভারটা এতটা স্মুথ, এতটা সুন্দর, এতটা চওড়া, এতটা মানে
সুন্দর কার্ভ রয়েছে, 100 কখন উঠে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ করে কি মনে হলো, চাকলাম দেখি 107 108। এটা লাইফের আমার হাইয়েস্ট টিল নাও। সমানে পোকা প্রজাপতি এসে আমার ভাইজারে ধাক্কা খাচ্ছে আর আমাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করছে। $107 again 107 I touched. উড়ছি মনে হচ্ছে, শুধু একটা হাত ডানা দুটো ডানা মেলা দিলে সাইডে পাখা পুরো উড়ে যেতাম আমি এতক্ষণে। সমানে গায়ের মধ্যে এসে পোকাগুলো যেভাবে লাগছে, কেন মানুষ রাইডিং জ্যাকেট কিনতে বলে সেটা এখন বুঝলাম। রাইডিং জ্যাকেট নর্মাল পরে সিটিতে চালাও খুবই গরম, বাট এরকম হাইওয়ের জন্য রাইডিং জ্যাকেট খুবই দরকার। আদারওয়াইজ হয় কি, মানে রাইডিং জ্যাকেট পরে গরম লাগবে না এখানে, এসব জায়গায় এখানে কোনো গরম লাগার প্রশ্ন নেই রাইডিং জ্যাকেট পরে, বাট ভালোই লাগে, মানে ঠান্ডা ঠান্ডা মানে হাওয়া লাগে তো অসুবিধা হয় না। কিন্তু এই যে পোকামাকড়গুলো গায়ের মধ্যে উঠে আসে, এই জিনিসটা জ্যাকেট অনেকটা সেফ করায় তোমাদের। তো যেমন আমি কিছুক্ষণ আগে আমি তো নর্মাল এই জ্যাকেট পরে আছি, রাইডিং জ্যাকেট না, এটা নর্মাল উইন্টার জ্যাকেট। কিছুক্ষণ আগে জ্যাকেটটা গরমের জন্য খুলে রেখেছিলাম, এমন একটা জিনিস এটা গলার মধ্যে লাগলো কি জানি না, বেশ ভালো মতো ইম্প্যাক্ট করলো গলার মধ্যে পুরো, যেহেতু গলাটা আমার ওপেন ছিল। তারপরে যতই গরম লাগলো আমি পুরো একদম গলা অবধি চেন দিয়ে আটকে নিয়েছি জ্যাকেটটা। তো এখন পরপর লাগলো অনেক কিছুই গায়ে, অনেক পোকামাকড় এসে, বাট কোনো ইম্প্যাক্ট সেরকম ফিল করলাম না। তো এই জ্যাকেটে যখন করলাম না, তো রাইডিং জ্যাকেট বুঝতেই পারছো। তাও এইসব গাড়ি এই 150 সিসির জন্য ইটস ওকে, আরও হাই সিসির গাড়িতে তো আরও বেশি জোর ইম্প্যাক্ট করবে। মাঝে মাঝে একটু স্পিড স্লো করতে হয়, নাহলে মাঝে মাঝে স্পিড স্লো করতে হয়, নাহলে হ্যালুসিনেশন হয়ে যায় একই রকম স্পিডে কন্টিনিউ চালাতে থাকলে। অ্যান্ড আমি জানি না কতটা আমার ভয়েস রেকর্ড হচ্ছে, কারণ মারাত্মক হাওয়া দিচ্ছে। আমি তো কানে আমার গান কিছু শুনতেই পাচ্ছি না, ফোনটা তাও ঠিকঠাক আছে এই যা। ও আর আমার ভাইজারের মধ্যে টপ 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 করে কী সব যে এসে লেগে যাচ্ছে তখন থেকে বুঝতে পারছি না। ছোট ছোট পোকামাকড় এসে পড়ছে আর ফেটে যাচ্ছে। এখন আমরা জাস্ট লাঞ্চ কমপ্লিট করলাম আমাদের, মোটামুটি আমরা ফারাক্কা পৌঁছে গেছি। সামনে আর অ্যারাউন্ড হয়তো 5 কিলোমিটার মধ্যে ফারাক্কা ব্রিজ ক্রস করব আমরা। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। এখানে ফারাক্কার আগে একটা বিশাল বড় পার্কিং স্পেসটাই বিশাল, এমনি আলাদা কিছু বড় না। তো ফারাক্কা ঢোকার আগে, শিলিগুড়ি থেকে ফারাক্কা ঢোকার আগে এই একটা হোটেল পড়ে, FRL NH2 হোটেল। এটা মেন রোড থেকে দেখা যায় না অ্যাকচুয়ালি, সত্যি বলতে মেন রোড থেকে সেরকমভাবে বোঝা যায় না, কিন্তু এটা আইডেন্টিফাই করার একমাত্র রাস্তা হচ্ছে এর পার্কিং স্পেস। এর পার্কিং স্পেসটা বিশাল। তো এরা চলে এসছে গাড়ি দেখতে, হিমুর। তো হ্যালো, তো তোমাদের দেখাচ্ছি চলো পার্কিং স্পেসটা কি বিশাল। মেনলি এটা লরি মানে ধাবা টাইপের, একটা রেস্টুরেন্টও আছে পাশে একটা ছোট এদেরই। তো মেনলি ফর লরি টরির জন্যই বানানো পার্কিং স্পেসটা, বিশাল বড়। ধাবাতে প্রাইসটা অনেকটাই কম, যেহেতু এটা মেনলি লরিওয়ালাদের জন্য। এর জন্য আমরা ভেজ থালি খেলাম অনলি ফর 45 রুপিস। ইন্দ্র খেলো চিকেন থালি, যেটা নিলে 120 টাকা। রান্না বান্না সবই ভালো, কোয়ান্টিটি কোয়ালিটি খারাপ না, সবই ভালো। তো ইন্দ্র, তো চলো এখন এখনও 272 কিলোমিটার মতো আমাদের যেতে হবে। তো অনেকটাই রাস্তা, বিশেষ করে এই রোদটা আরও আমাদের এনার্জি নিয়ে নিচ্ছে। তো ইন্টারকম কানেক্ট হয়ে গেছে। বিভৎস রোদ। কটা বাজে ভাই এখন? 2:38। ওই তো 2:38।
ওই আর কি তুতলে গেছি 238 আর এই হচ্ছে সেই বিশাল পার্কিং স্পেস। স্ট্যান্ড, থ্যাংক ইউ, স্ট্যান্ডটা ঝুলছিল। তো ওরা হালকা মানে একদম হালকা একটু ইয়ে হয়ে যাচ্ছিল। তো এই হচ্ছে পার্কিং স্পেস আর এই হচ্ছে NH12। তো এখন সামনেই হচ্ছে ফারাক্কা। তো ফারাক্কা যদি কলকাতার থেকে আসো, ফারাক্কাটা ক্রস করে ডান হাতে পড়বে এই ধাবাটা, আর শিলিগুড়ি থেকে আসলে বাঁ হাতেই পড়বে। বিশাল বড় পার্কিং স্পেস, ওইটা দেখেই আমরা আইডেন্টিফাই করলাম যেখানে কিছু খাবার জায়গা থাকতে পারে, দেন নোটিস করলাম হ্যাঁ আছে। আদারওয়াইজ এখানে আর কোনো ধাবা নেই। মানে ফারাক্কা এমন একটা স্পট জাস্ট মিডিল, কলকাতা থেকে শিলিগুড়ি পয়েন্টের একটা মাঝখানে ফারাক্কা, সেখানে কোনো বড় ধাবা মানে সুন্দর বড় কোনো ধাবা নেই। এটা একটা অবাক লাগলো। আসার দিন আমরা খুঁজেছিলাম খাওয়ার জন্য, পাইনি। যাওয়ার দিন পেলাম, আর আসার দিন তো এটা দেখতেই পাইনি, যাওয়ার দিন দেখলাম, তাই জন্য ঢুকলাম। অনেকটা আমরা কন্টিনিউ রাইড করেছি, 100 কিলোমিটারের বেশি, প্রায় 120-30 কিলোমিটার টানা কন্টিনিউ রাইড করেছি। মাঝখানে ব্রেক বলতে ঠিক 5 থেকে 7 মিনিটের ব্রেক, 2 কি 3টে ব্রেক নিয়েছিলাম, জাস্ট লাইক জল খাওয়ার জন্য আর একটু স্ট্রেচ আপ করার জন্য। এখন খেয়ে দিয়েছি, দুপুরবেলা ঘুম পেলেও পেতে পারে জানি না, সেজন্য আমরা খাওয়া দাওয়ার পরেই 1 কাপ করে সবাই কফি খেয়ে নিয়েছি। দেখা যাক কী রকম কী হয়, কারণ ফারাক্কা ক্রস করলেই আমাদের মোটামুটি একটা বড় প্যাচ, লাইক 70 থেকে 80 কিলোমিটারের একটা রাস্তা আছে, যেটা কিনা তোমাদের খুবই বাজে রাস্তা। যেখানে আসার সময় আমার গাড়ির পেছনের মডগার্ডটা লুজ হয়ে স্ক্রুফু খুলে গেছিলো, সেই রকম বাজে রাস্তা। তো আশা করছি সেজন্য আমরা আগে একটা ব্রেক নিয়ে নিলাম, কারণ কন্টিনিউ এই রাস্তা এখন চালানো যাবে না, না খেলে টায়ার্ড হয়ে গেছিলাম খুব। তো আমরাও ওই রিকালেক্ট আওয়ার এনার্জি এগেন। অ্যান্ড এখন যদি স্ট্রেট রাস্তা হয় তাহলে ঘুম পেয়ে যাবে, লিটারেলি ঘুম পেয়ে যাবে। আমার মনে হচ্ছে কিছু অ্যাক্টিভিটির দরকার রাস্তার মাঝে মাঝে। তো আই থিঙ্ক ওই বাজে রাস্তাটা আমাদের জাগিয়ে রাখবে, সচেতন রাখবে, যাতে আমরা কোনো গাড্ডা ফাড্ডার ওপর দিন না চালাই। খুব বেশি হলে 1 কিলোমিটার হবে ফারাক্কার থেকে ওই ধাবাটার ডিস্টেন্স। তো চলে এসছি আমরা ফারাক্কাতে। আর এখান থেকেই একদম না, ফারাক্কার পরেও আছে কিছুটা সুন্দর রাস্তা, ব্রিজগুলো অনেকটা সুন্দর রাস্তা আছে। তারপরে ভালো একটা প্যাচ আছে যেখানে খুবই বাজে রাস্তা। জানি না ওটা তো আসার দিন ওই সাইডে ছিল, এবার যাওয়ার দিন এই সাইডেও কি সেম পাবো কি না নট শিওর, ভালো পেলে তো ভালোই। তো এই হচ্ছে আমাদের মা গঙ্গা, জয় মা গঙ্গা। গুগল তো বলছে এখনও মোটামুটি 6 ঘন্টা মতো লাগবে, হিসাব করে দেখলাম সেই বাড়ির 6 ঘন্টা তো কন্টিনিউ চালালে, আমরা তো রেস্ট নেবো তার মাঝখানে 1-2 বার অ্যাটলিস্ট মিনিমাম। তো হিসাব করে দেখলাম সেই বাড়ি ঢুকতে ঢুকতে তার 10টা-11টাই বাজবে। সত্যি বলতে এখনও পর্যন্ত গুগলের টাইমকে আমরা বিট করতে পারিনি। মানে গুগল বলেছে 2 ঘন্টা, আমরা 1.5 ঘন্টার মধ্যে ঢুকে গেছি, এরকম পসিবলই হয়নি, উল্টো বেশিই লেগেছে। কোথাও রেস্ট নিলে সব থেকে প্রথম যেই চিন্তাটা মাথায় আসে, মোবাইল নেওয়া, সব কিছু হ্যান্ড গার্ড পড়া, পেছনের প্যাকেট সব কিছু ঠিকঠাক করে বাঁধা রয়েছে। তো মানে গাড়িতে উঠলে মনে হয় কিছু মিস করে ফেলে আসলাম না। তো এই জিনিসগুলো হতেই থাকে, চলতেই থাকে। যতবার রেস্ট নিই, যতবার নামি, ততবার বাইকে ওঠার পর এই জিনিসগুলি প্রথমে মাথার মধ্যে হিট করে। সেই জন্য মাঝে মাঝে আমি আবার হিমুকে জিজ্ঞেস করিনি, ভাই দেখ পিছনে সব কিছু ঠিকঠাক আছে তো, আবার আর একটু টোনগুলো পকেট চেক করে নিই, সব আছে তো পকেটে। এই বৌদি যদি থাকে ঘরে, গাড়ি চালাবে ধীরে ধীরে। বাবা, কার বৌদির কথা বলছে কে জানে। ও তোর হিমুর বৌদির কথা বলছে। কাশ আমার বৌদির কথা বলতো, কাশ। আর আমার আরও হলো না বৌদি, জানি না হাতেও হবে কি না। তোমরা একটু যদি কেউ একটু হিমুর জন্য প্রে করো তো ভালো হয়। হিমুকে একটু খুঁজে দাও, তোমরা একটু হিমুকে একটু হেল্প করো। নদীতে যেই বাঁধটা দেওয়ার পরে যে বাঁদিকে যে আমার নদীটা বেরিয়ে যাচ্ছে, ওটা পদ্মা নদী নামে তোমার বাংলাদেশে ঢুকে যাচ্ছে। কিন্তু এই নদীর জলটা যে ওভারফ্লো হয়, কখন সবসময় তো গেট খোলে না, ওভারফ্লো তো হতেই থাকে জল। এই আমার ডান দিকে যদি দেখো, এই যে এইখানে একটা গেট রয়েছে, এই গেটটা সবসময় খোলা থাকে।
এই জলটা ওভারফ্লো যেটা হয়, ওভারফ্লো হওয়ার পরে এই গেট দিয়ে ওই জলটা চলে যায়, বেরিয়ে যায়, অ্যান্ড এইটাই সোজা গিয়ে মেশে আমাদের হুগলি নদীতে, যেটা আমাদের কলকাতায় আছে হুগলি নদী, সেই হুগলি নদীতে এখান থেকেই বেরোচ্ছে। তোমরা যদি কখনো ম্যাপ খুলে দেখো তাহলে দেখতে পাবে যে ফারাক্কা ব্যারাজের পাশ দিয়ে একটা ছোট্ট ক্যানেল মতো বেরোচ্ছে, যেটা কিনা ওভারফ্লো জলটাকে বার করছে। তো সেটা আলটিমেটলি গিয়ে আমাদের হুগলি নদীতে মিশছে, বা বলতে পারো হুগলি নদীর তৈরি এখান থেকেই হচ্ছে। মেন যে নদীটা সেটা পদ্মা নদী বলে, যেটা গঙ্গা পদ্মা নামে মেন নদী পদ্মা নামে চলে আছে বাংলাদেশে, আর সাইড থেকে যেটা বেরোচ্ছে সেটা হুগলি নামে আমাদের কলকাতার ওপর দিয়ে বয়ে গেছে। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম একটা বাজে রাস্তা, যেটা দিয়ে আমরা এসেছিলাম, সেই রাস্তাটা মেবি এরকম যে ডান দিকের রাস্তাটাই খারাপ, বাঁ দিকের রাস্তাটা ভালো, অ্যান্ড সেই জন্য আমরা পাইনি সেই রাস্তা। খুব সুন্দর টেনেছি, খুব মিনিমাল মানে ড্যামেজ ছিল রোডে, অ্যান্ড পুরো রোডটাই খুবই সুন্দর আফটার ফারাক্কা। এখনও বহরমপুর ঢুকতে আর অ্যারাউন্ড 33 কিলোমিটার মতো বাকি। তো বহরমপুর থেকে তো রাস্তা বেশ ভালোই ছিল, দেখেছিলাম। খুব সুন্দর একটা বিশাল সুন্দর একটা এক্সপ্রেসওয়ে আছে বহরমপুরে, বহরমপুর বাইপাস বেসিক্যালি। তো ওখানে তো বেশ ভালো স্পিড ওঠে, আসার দিন তো খুব সুন্দর স্পিড উঠেছিল। এত গাড়িটার ওপর কম ধকল যায়নি কদিন ধরে, 7-8 দিন ধরে বেশ ভালো ধকল গেছে গাড়িটার ওপর। রোজ গাড়ি চলেছে, ইভেন খুব বাজেভাবে পাহাড়ে আর কি ফার্স্ট গিয়ারের মধ্যে চিল্লাতে গেছে। তো গাড়িটাকে এবার একটু হসপিটালে পাঠাতেই হবে। যে ওইদিকে, হ্যাঁ ওইদিকে বহরমপুর সিটি, আমার বাঁদিকে এটা বহরমপুর বাইপাস, যেটা আর কি আমরা এসেছিলাম সুন্দর বাইপাসটা, একটা সুন্দর রাস্তা, যেটা বহরমপুরের সব থেকে সুন্দর রাস্তা। বাট এদিকটা একটু গর্ত দেখছি, ওইদিকে গর্ত ছিল না। আর তোমরা যদি খেয়াল করো আমার ডান দিকে দেখো কি সুন্দর লাগছে, সানসেটটা কি অপূর্ব লাগছে দেখতে। জানি গোপ্রোতে অত ভালো আসেন, অনেক দূরে লাগে গোপ্রোতে, যেহেতু একটু ওয়াইড অ্যাঙ্গেল করা থাকে গোপ্রোতে অত ভালো জানেন, খালি চোখে অসাধারণ লাগছে দেখতে সানসেটটাকে। এই ভয়টা ছিল সেটাই আর কি। বহরমপুর বাইপাসের ডান দিকটা যতটা ভালো, বাঁ দিকটা সেই রকমই, মানে খারাপই বলতে গেলে। ভালো মতো গর্ত রয়েছে দেখতে পাচ্ছ, তার মধ্যে আবার গাড়ি ওভারটেক করছে, বাবারে কোথা দিয়ে পাস দেবো। তো মানে যেখানে আমরা ভেবেছিলাম আসার দিন গর্ত পাবো সেখানে পাইনি, যেখানে ভেবেছি ব্যাপক টেনে দেবো সেখানে গর্ত। আর কি বলবো, কপাল সব দিকে ব্যালেন্স করে দিয়েছে। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা রে কাকা, সাবধানে কাকা, সোলো। তাও স্ট্রিট লাইটগুলো থাকলে একটু ভালো লাগে, দেখা যায় রাস্তাঘাট। আমার লাইটটাকে খুলতেই হবে। সেই গ্যাংটকে, এই ভাই তুই বাদিকে আসছিস কেন? তো সেই গ্যাংটকে অ্যাকচুয়ালি রুলস নেই যে এরকম এক্সট্রা ফগ লাইট লাগানো। তো আমাকে বলেছিল খুলে ফেলতে প্রথমে ওখানকার লোকেরা। তারপরে আমি একজনকে ফোন করলাম, এক চেনাশোনা আমার এক দাদা। তো সে বললো খোলার দরকার নেই, জাস্ট কালো কাপড় দিয়ে বা কিছু দিয়ে ঢেকে দাও। তো তাই করেছি আমি। তারপরে আর কোনো দিন রাতে চালানোর সুযোগ হয়নি। মানে প্রত্যেক দিনই আমরা ডেস্টিনেশনে সন্ধ্যের আগে ঢুকে গেছি, অ্যান্ড সেই জন্য আর কি ওটা আর খোলাই হয়নি। খুলবো করে আর খোলাই হয়নি, সেই ঢাকা অবস্থাতেই পড়ে রয়েছে। তো আজকে সকালে ভাবলাম খুলে দেবো, বাট সেটাও ভুলে গেছি। ভাবলাম রাস্তা যখন হবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে এক জায়গায় খুলে নেবো। দেখেছো গর্ত, দেখো গর্ত কাকে বললে, হালকা পড়ে গেছিলাম গর্তে। কি রাস্তা ভাই, হিসাব মতো 180 কিলোমিটার আছে, কিন্তু গুগল বলছে 4 ঘন্টা লাগবে 180 কিলোমিটার যেতে। অ্যারাউন্ড 150 কিলোমিটার মতো বাকি। আর আমরা যা প্ল্যান করেছিলাম তারপর উল্টো হয়ে গেছে। কি অবস্থা দেখো, এটা মোটামুটি কৃষ্ণনগরের 50 কিলোমিটার আগে ধরে নাও। এক্স্যাক্ট লোকেশন বলতে পারবো না, হয়তো বেথিওডরি বা পলাশি এরকম কিছু একটা হবে। এক্সট্রিম পরিমাণে বাজে জ্যাম, রাস্তা পুরো কাজ হচ্ছে দুদিক দিয়ে। এরকম আমরা তো রাস্তায় নেই, ফুটপাতের ওপরে দাঁড়িয়ে আছি বাইক নিয়ে অনেকক্ষণ ধরেই বেশ। ও জ্যাকেটটা পরলাম, ভাবলাম রাতেরবেলা চালাবো, পোকামাকড় আসবে ছিটকে ফুটকে, সেই জন্য জ্যাকেটটা পরে নিলাম। কিন্তু এখন বেশ গরম লাগে এই জ্যামের মধ্যে দাঁড়িয়ে। তার মধ্যে পোকামাকড়ের উৎপাত তো আছেই, যখন তখন হেলমেটের মধ্যে ঢুকে যাচ্ছে। জানি না এই জ্যামের থেকে কতক্ষণে বেরোতে পারবো। একটু করে এগোচ্ছে,
কিন্তু যতদূর দেখছি ততদূরই জ্যাম, কোনো গাড়ির মুভমেন্ট নেই, বড়ো গাড়ির কোনো মুভমেন্ট নেই, ছোটো গাড়িগুলো একটু, বাইকগুলো একটু একটু করে এগোচ্ছে। এই যা পুরো আমাদের টাইমটা এখানেই মেরে দিল। আমাদের যা চালিয়েছি সকাল থেকে আমরা অ্যারাউন্ড 8টা, 8:30, ম্যাক্সিমাম হলো 9টার মধ্যে আমরা ঢুকেই যেতাম যদি সব ঠিক থাকতো, মানে জ্যাম ট্যাম না থাকতো। রাস্তা খারাপ থাকলেও আমরা 9টার মধ্যে ঢুকে যেতাম। এখানেই তো আমাদের অনেক টাইম বেরিয়ে গেল। ফাইনালি টুকটুক করে গাড়ি ছাড়ছে। আরে বাপরে, এখানে আন্ডুলেশনে কী আছে জানি না, চাকা খালি বেঁকে যাচ্ছে। আবার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে সব গাড়ি। ডান থেকে তো গাড়ি নড়ার নামই নেই। এই লাইনটা তাও ছেড়েছে, এই কপাল ভালো। আচ্ছা, আর হিমুর পেছনে একবার ইন্দ্রকে দেখো, ইটস লাইক বাদুর বসে আছে গাছের ডালে আর হাওয়া দিচ্ছে। ব্যাটম্যানের মতো কিরকম একটা বসে আছে, মানে বাঁচাও মেরে কো, বাঁচাও, ছোড় দো মেরে কো, এমন ভাবে বসে আছে ইন্দ্র। পুরো ফরফর করে গেঞ্জিগুলো উঠছে, মনে হচ্ছে ওকে ধরে রেখেছে, বেঁধে রেখেছে কেউ। তো আমরা মোটামুটি কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি। এটা কত, 448 অলরেডি ডান। আর কত রিমেনিং জানি না, মোটামুটি 110, 15, 20 ম্যাক্সিমাম এরকমই হবে। আর যদি 9:30টার মধ্যে ঢুকতে পারি, মানে বলবো খুব ইমপ্রুভমেন্ট হয়েছে আমাদের রাইডের। মানে প্রথম দিন আমরা অ্যারাউন্ড এরকম 5:30, 6টায় বেরিয়ে, যেটা 12টায় পৌঁছেছিলাম, সেখানে আজকে আমরা 6:30টায় বেরিয়ে যদি 9:30টায় ঢুকতে পারি, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। যদিও বা আমাদের রাস্তা মানে যেটা শিলিগুড়ির রাস্তাটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেটা পাইনি, ভালো রাস্তা পেয়েছিলাম অনেকটা। তো বাট স্টিল খুব টেনেছি। ট্রাফিকটা পেয়েছি আমরা খুব, সেটা আমরা ওই দিন পাইনি। সব কিছু ব্যালেন্স হয়ে গেছে বেসিক্যালি। খারাপ কিছু কিছু যেখানে এক্সপেক্ট করিনি খারাপ রাস্তা, সেখানে খারাপ রাস্তা পেয়েছি, বা যেখানে এক্সপেক্ট করেছিলাম সেখানে পাইনি। তো আলটিমেট ব্যালেন্স হয়েছে। ইভেন লাস্ট টাইম আমরা প্রচুর ব্রেক নিয়েছি এই কারণেই, কারণ জাস্ট এ সেকেন্ড, এখানটা ক্রস করে নি। বাবারে, কি এটা ইয়ে দিয়ে যেতে হবে? সোজা গেলে কি ছিল, মানে বন্ধ ছিল, ব্রিজ ছিল না? ও আচ্ছা, আমি বললাম এটা ডাইভারশন ঢুকলি নাকি। ও, তো প্রথম দিন যেদিন আমরা বেরোই অ্যাকচুয়ালি সেদিন আগের দিন পর্যন্ত আমাদের সব প্রিপারেশন চলছিল এবং রাতে আমাদের ঘুম হয়নি, সেজন্য ইন বিটুইন রাস্তায় অনেকগুলো ব্রেক নিতে হয়েছিল আমাদের। সেই জিনিসটা আজকে হয়নি। আমরা একদম প্রথম দিনের থেকে শিক্ষা পেয়েছিলাম আর কি। তো কালকে রাতে আমরা তাড়াতাড়ি শিলিগুড়ি গিয়ে মানে খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, 10টার মধ্যে একদম ঘুমিয়ে পড়েছিলাম, ভালো ঘুম দিয়েছি সেজন্য। আরে বাবারে, পেছন দিক দিয়ে কে এরকম মারছে, চোখ ফোক ঝলসে গেল। তো সেই জন্য আজকে খুব মিনিমাম ব্রেকে আমরা অনেকটা কভার করতে পেরেছি। আর যেই ব্রেকগুলো নিয়েছি খুব শর্ট টাইমের ব্রেক। তো ফাইনালি আমরা কৃষ্ণনগর ঢুকে গেছি। আর এটা কৃষ্ণনগর বাইপাস। জাস্ট রাস্তাটা দেখো, সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম সেই রকম রাস্তাই, রাত্রেবেলা স্ট্রিট লাইটের জন্য আরও অসাধারণ লাগছে। রাত্রেবেলা 85-এ চলছে গাড়ি। এইরকম লাইট থাকলে আর এরকম রাস্তা থাকলে কি বলবো। আমিও 100তেই উঠে গেছিলাম। মাখন পুরো। অপোজিট থেকে গাড়ি আসছে। আচ্ছা, এখানে শেষ, তো এখানে একটু কেয়ারফুল থাকতে হবে। ফাইনালি আমরা এখন রয়েছি কল্যাণী হাইওয়েতে। অলরেডি শ্যামনগর ক্রস করে গেছি, ভুলেই গেছি ব্লক করতে। মানে লিটারালি কী হচ্ছে, মানে অনেকক্ষণ ধরে হেলমেটটা পরে রয়েছে বলে গালফাল একদম ব্যথা, মাথা ব্যথা করছে। আর পেছন অংশ তো একদম অবশ হয়ে গেছে অলরেডি। তো আমরা আর কি যত তাড়াতাড়ি পাচ্ছি উইদাউট এনি রেস্টে ঘরে পৌঁছানোর চেষ্টা করছি, কারণ
বাড়ি যত এগিয়ে আসে তত মনে হচ্ছে রেস্ট না নিয়ে তাড়াতাড়ি চালাই, আর রাস্তাও এত সুন্দর। তো আমরা বারাসাত সোজা ঢুকিনি, তো আমরা বারাসাত সোজা ঢুকিনি, আমরা কল্যাণী হাইওয়ে নিয়েছি। আসার দিনও এটাই নিয়েছিলাম, কারণ আরে ভাই মাঝখান দিয়ে চালাচ্ছি, এত স্লো চালাচ্ছিস। তো ওইখান দিয়ে বারাসাত দিয়ে গেলে অনেকটা জ্যাম পড়ে অ্যাকচুয়ালি। বারাসাত সিটি ফিটিতে ঢুকে গেলে বিভৎস ভালো মতো জ্যাম পড়ে, সেজন্য আমরা ওই জ্যামটা এড়ানোর জন্য কল্যাণী নিলাম। একটু ঘুরতে হলো, একটু বেশি কিলোমিটার করতে হলো, বাট ইট ইজ বেটার দেন দ্য ট্রাফিক বেসিক্যালি। তো চলেই এসছি প্রায়। আর আজকে আমরা বেশ ভালো চালিয়েছি বলতে গেলে। আগের দিন আমাদের 12টা বেজে গেছিলো শিলিগুড়ি পৌঁছাতে কলকাতা থেকে, সেখানে আজকে আমরা প্রায় 10টার আগেই ঢুকে যাচ্ছি আমাদের বাড়িতে। তো ইমপ্রুভমেন্ট। হ্যান্ড ফাইনালি ঢুকে গেছি মধ্যমগ্রাম। ও অনেক দিন পরে এই রাস্তায় চালাচ্ছি মনে হচ্ছে। এই রাস্তায় যেই বাইক চলতো সেই বাইক চলে গেছে সিকিমের থেকে ঘুরে আসছে সেই বাইক। নট অনলি মি, মাই বাইক অলসো ট্রাভেল টু লং। সো এটাকে এবার রেস্ট দিতে হবে। তো বাকি কথা তো বাড়ি গিয়েই হবে। এখন আমরা যাবো আমাদের চায়ের থেকে বেসিক্যালি, কারণ লাস্ট অ্যারাউন্ড মোর দেন 100 কিলোমিটার আমাদের, হ্যাঁ এখান থেকেই আমাদের বেসিক্যালি জার্নি স্টার্ট হয়েছিল। সেদিন তোমরা যদি দেখে থাকো, এখান থেকে আমরা স্টার্ট করেছিলাম জার্নি আমাদের। আর আমাদের বন্ধু মনে হচ্ছে বসে আছে, নাকি এসছে? আকাশ আসেনি এখনো। আকাশকে ফোন করলো, আরে এই তো দাদা আকাশ দাঁড়িয়ে আছে। আরে দাদা, আরে ভাই একটু এগো, নাকি ওখানে রাখবি? আচ্ছা ঠিক আছে রাখ, আমি এগিয়ে দিচ্ছি। দাঁড়া, না না ঠিক আছে, এখানেই রাখি। যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই। ইট ইজ আ সাকসেসফুল জার্নি। বাকি কথা তোমাদের সাথে হবে পরে বাড়ি গিয়ে। আমরা একটু আরাম করে নিই এখানে। অ্যান্ড ফাইনালি ব্যাক টু হোম। যদিও ভিডিওর এই লাস্ট পার্টটা আমি অনেকদিন পরে গিয়ে শ্যুট করছি। সো সিরিজটা শেষ করার আগে 2-3টে কথা না বললেই নয় একেবারে। প্রথমত, এটা আমার লাইফের ফার্স্ট টাইম পাহাড়ে রাইড। এর আগে আমি সমতলে 2-3টে রাইড করেছি, বাট পাহাড়ে এটা আমার ফার্স্ট রাইড। তো যারা জানো তো জানো, পাহাড়ের রাইড আর সমতল রাইডের মধ্যে অনেক তফাৎ। তো অনেক কিছু ভুল করেছি এবং সেই ভুলের থেকে অনেক কিছু শিখেওছি। এছাড়াও কিছু এক্সপিরিয়েন্স পিপলের কাছ থেকে অনেক টিপস পেয়েছি কমেন্টের মাধ্যমে। সো নেক্সট টাইম যদি কখনো আবার পাহাড়ে রাইড করতে যাই, সেই টিপসগুলো মাথায় রেখেই রাইড করব। সো থ্যাংক ইউ তাদেরকে। দ্বিতীয়ত, অনেকে অনেক কোশ্চেন, অনেক কোয়েরি জিজ্ঞেস করেছে কমেন্টের মাধ্যমে, চেষ্টা করেছি প্রায় সকলকে রিপ্লাই করার। এছাড়াও তোমাদের কাছে যদি আরও কোয়েরি থেকে থাকে সিকিম বাইক রাইড নিয়ে, তাহলে কমেন্ট করো। অবশ্যই চেষ্টা করবো যতটা নলেজ গ্যাদার করেছি এই রাইড থেকে সব দিয়ে তোমাদের হেল্প করার। এবার আসি একটু রাস্তার আপডেট নিয়ে। NH12 খুব সুন্দর রাস্তা করেছে, চওড়া অ্যান্ড খুবই ভালো রাস্তা। শুধুমাত্র বহরমপুরের পরে এবং ফারাক্কার আগে মাঝখানে কিছুটা রাস্তা একটু বাজে রয়েছে কন্ডিশনে এখনও পর্যন্ত। খুব বড় বড় গর্ত রয়েছে রাস্তার মাঝখানে, তো একটু সাবধানে। ওখানে খুব জোরে চালালে বাইকের ক্ষতি হতে পারে এবং তোমাদেরও ক্ষতি হতে পারে। তো ওখানে একটু স্পিড কমিয়ে, মেনলি যাওয়ার দিকে আসার দিকে কিন্তু অতটা রাস্তা বাজে নেই। রাস্তা মোটামুটি আসার দিকে সবই ভালো। অ্যান্ড NH27 যেটা কিনা শিলিগুড়িতে কানেক্ট করছে, সেই রাস্তার কন্ডিশন একটু বাজে আছে। যদিও সেই রাস্তায় পৌঁছাতে অন্ধকার হয়ে যায়, রাত হয়ে যায়, তো ভিজিবিলিটি লো হয়ে যায়। তো ওই রাস্তায় একটু স্লো ডাউন হয়ে যাওয়াটা আমার মতে বেটার। অ্যান্ড NH10 যেটা কিনা শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত কানেক্ট করছে, NH10 রাস্তা খুব সুন্দর রয়েছে। লাস্ট মনসুনে NH10 সেরকম কোনো ক্ষতি হয়নি। 1-2 জায়গায় যা ধস নেমেছে ওইটুকুই, বাট আদার দ্যান দ্যাট পুরো রোডটা খুব সুন্দর। ইভেন সাউথ সিকিমের রাস্তাও খুবই সুন্দর রয়েছে, ইনট্যাক্ট রয়েছে। শুধু ধসের জায়গাটুকু যা আর কি কাজ চলছে এখনও বলতে গেলে, সো ওইটুকুই আর কি। বাট ওয়েস্ট সিকিম পেলিং রাবাংলা সাইড খুব বাজে অবস্থা রাস্তার। মানে রাস্তায় প্রচুর পরিমাণ ধস পড়েছে, ওখানে অগণতিক ধস নেমেছে, সেই জন্য রাস্তার অবস্থা খুব বাজে। আশা করছি নেক্সট সিজনের আগে রাস্তা ঠিকঠাক হয়ে যাওয়ার। যদি নেক্সট মনসুনেও এইরকম ভারী বৃষ্টি হয়, তাহলে ওখানে আরও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। নর্থ সিকিম আমাদের প্ল্যানে ছিল না, ওয়েস্ট সিকিম প্ল্যানে থাকলেও আমরা যেতে পারিনি। সো এই দুটোর রাস্তা নিয়ে আমি কিছু বলতে পারছি না। যদিও শুনেছি ওয়েস্ট সিকিমেও সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বাট শোনা কথা, গিয়ে আমরা দেখিনি।
সো এইটুকুই আর কি, আর বকবক করবো না, এই সিরিজটা এখানেই শেষ করছি। অ্যান্ড এগেইন থ্যাংক ইউ সকলকে যারা খুব ভালোবাসা, খুব সাপোর্ট দেখিয়েছো এই সিরিজটাকে। সো এগেইন থ্যাংক ইউ তোমাদেরকে। অ্যান্ড আশা করবো আমাদের নেক্সট ভিডিওগুলোতে এইভাবেই তোমরা সাপোর্ট করে যাবে অ্যান্ড হেল্প করবে আমাকে আমার নেক্সট বিগ মাইলস্টোন 1000 সাবস্ক্রাইবার ক্রস করার জন্য। সো থ্যাংক ইউ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে নেক্সট। সো টিল দেন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েট ফর দ্য নেক্সট, হোপ ফর দ্য বেস্ট, বাই বাই।